বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? ছোটবেলায় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় এই একটা রচনা কিন্তু আমরা কম বেশি সকলেই পড়েছি। তবে আজ এই বয়সে দাঁড়িয়ে বুঝতে পারি কিছু বিক্ষিপ্ত অভিশপ্ত ঘটনা ছাড়া আজও বিজ্ঞানের আশীর্বাদের দিকেই পাল্লা অনেকটা ভারী হয়ে আছে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের রামান এফেক্ট আবিষ্কারের স্মরণে আজকের দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। নমস্কার, আমি সুজয় নীল, আর আপনারা দেখছেন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। এই অনুষ্ঠানে কিন্তু সারা সপ্তাহ জুড়ে যা যা ঘটে চলে সোশ্যাল মিডিয়ায় তাই আমরা তুলে ধরি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ঘটনাই নয়, বিভিন্ন রকমের মজার কন্টেন্টও থাকে। তাই প্রতি সপ্তাহে কিন্তু এই অনুষ্ঠান একদম দেখতে ভুলবেন না। চলুন জানা যাক এই সপ্তাহে স্পেশাল কি রয়েছে। জানলে চমকে যাবেন। এই যে জাতীয় বিজ্ঞান দিবস নিয়ে কথা বললাম, তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের এই শহর কলকাতার নাম। 1928 সালের 28শে ফেব্রুয়ারি শহর কলকাতায় বসেই স্যার সিভি রামন আলোর বিক্ষেপণের এমন একটা বিশেষ প্রক্রিয়া ব্যাখ্যা করেন যা সেই সময়ের নিরিখে একটা যুগান্তকারী আবিষ্কার হিসেবে গণ্য হয়। এই আবিষ্কারের জন্যই 1930 সালে স্যার সিভি রামন নোবেল পুরস্কার জেতেন, যা বৈজ্ঞানিক ক্ষেত্রে কোনো ভারতীয়র জেতা প্রথম নোবেল পুরস্কার হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা রয়েছে। আসুন আমরা দেখে নিই সিভি রামনের এই আবিষ্কারের তাৎপর্য ঠিক কী ছিল। আকাশের রং নীল কেন, কিংবা সমুদ্রের জল কেন গাঢ় নীল? জাহাজে চেপে ইউরোপে যাওয়ার সময় এই প্রশ্নই ভাবিয়েছিল পদার্থবিদ রামনকে। আলোর বিচ্ছুরণ নিয়ে কাজ শুরু সেই সময় থেকেই। রামনের মৌলিক কাজটি কি ছিল? জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেছিলেন যে আলোকে শক্তির মৌলিক পরিমাপের জন্য ব্যবহার করা যেতে পারে। আলোর মৌলিক কণাকে বলা হয় ফোটন। রামন দেখিয়েছিলেন যে পদার্থের সাথে মিথস্ক্রিয়ার কারণে ফোটনগুলি শোষিত বা নিম্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। আলো এই পদার্থ কণার উপর পড়লে তার কিছু অংশ অন্য ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত হয়, কারণ ফোটনের কিছু শক্তি পদার্থ কণাতে স্থানান্তরিত হয়, ফলে ফোটনটি নিম্ন শক্তিতে চলে আসে। এই ঘটনাকে বলে রামান স্ক্যাটারিং। ফোটনের বিভিন্ন শক্তিতে রূপান্তরের মাধ্যমে তাদের চিহ্নিত করা যায়। এটি একটি যুগান্তকারী আবিষ্কার যা বিজ্ঞানের বিভিন্ন নতুন ক্ষেত্র খুলে দেয়। বর্তমানে তার গবেষণাটি মহাকাশ থেকে গভীর মহাসাগর, পৃথিবীর অভ্যন্তরীণ কিংবা মেট্রোলজির প্রাথমিক পদ্ধতি হিসেবে, অথবা ওষুধের উপাদান শনাক্ত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও আজকের ক্যান্সার রিসার্চ বা মৌলের গঠন সম্বন্ধে জানতে গেলে কাজে লাগে রামনের আবিষ্কার। স্যার সিভি রামনের এই যুগান্তকারী আবিষ্কারের স্মৃতিরক্ষার্থে 1986 সালে ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশনের তরফ থেকে 28শে ফেব্রুয়ারি তারিখটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হয়। আর তারপরেই 1987 সাল থেকে এই দিনটাকে মহা সমারোহে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই বিজ্ঞান দিবস পালন করার মূল উদ্দেশ্যই হলো বিজ্ঞানের প্রতি মানুষের সচেতনতা বাড়ানো, বিজ্ঞানীদের অবদানকে সম্মান করা এবং যুব সমাজকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা। আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের অনুষ্ঠান, প্রদর্শনী, বক্তৃতা এবং বিজ্ঞান মেলা আয়োজিত হয়, যা সাধারণ মানুষের সামনে বিজ্ঞানের গুরুত্বকে প্রতিষ্ঠিত করে। এই বছর অর্থাৎ 2026 সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো উইমেন ইন সায়েন্সেস ক্যাটালাইজিং বিকশিত ভারত। এই বছর থিমটা মূলত বৈজ্ঞানিক ক্ষেত্রে ভারতীয় মহিলাদের ভূমিকাকে উদযাপন করার জন্যই বেছে নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি দর্শনের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। ভারতবর্ষের বৈজ্ঞানিক মহলে মহিলা বিজ্ঞানীদের অবদানের কথা বলতে গেলে যাদের নাম সবার আগে মনে পড়ে তারা হলেন অসীমা চট্টোপাধ্যায়, জানকী আম্মাল, কমলা সোহেনী, রাজেশ্বরী চট্টোপাধ্যায়, বিভা চৌধুরী এবং পূর্ণিমা সিনহা। এছাড়াও আন্নামানি, ইন্দিরা হিন্দুজা, টেসি থমাস, গগনদীপ কাং এবং অদিতি সেন দের মতো মহিলা বিজ্ঞানীদের অবদানও অনস্বীকার্য। পাশাপাশি ভারতবর্ষের গর্বের মঙ্গলয়ান মিশনের সঙ্গে জড়িয়ে থাকা ঋতু কারিধাল, নন্দিনী হরিনাথ, মৌমিতা দত্ত, মৃণাল রোহিত এবং ডক্টর সীতা সোমাসুন্দরমের মতো মহিলা বিজ্ঞানীদের কথাই বা ভুলি কি করে। তাই এবছরের বিজ্ঞান দিবস আমাদের সকলের জন্যই একটু বেশি স্পেশাল। আসলে জাতীয় বিজ্ঞান দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিজ্ঞান শুধু জ্ঞান নয়, বরং ভারতবর্ষের সামগ্রিক উন্নয়নের একটা উল্লেখযোগ্য হাতিয়ার।
তাই আজকের দিনটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত পুরোধার মস্তিষ্কদের একত্রিত করার দিন, তাদের প্রতিভাকে উদযাপন করার দিন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এমন একটা দিন আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান নিয়ে যখন কথা বলছি তখন অবশ্যই কথা বলতে হয় ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত হওয়া এআই গ্লোবাল সামিট নিয়ে। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হওয়া এই এআই গ্লোবাল সামিটে একটা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করলো ভারতবর্ষ। মাত্র 24 ঘন্টার মধ্যে 2.5 লাখ এআই রেসপন্সিবিলিটি প্লেজ সংগ্রহ করে এই রেকর্ড সৃষ্টি করেছে ভারতবর্ষ। গত 18 ফেব্রুয়ারি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতবর্ষের সৃষ্টি করা এই নতুন মাইল ফলকের কথা ঘোষণা করেন। ইন্ডিয়া এআই মিশনের আন্ডারে ইন্টেল ইন্ডিয়ার সহযোগিতায় গত 16 ও 17 ফেব্রুয়ারি এই এআই রেসপন্সিবিলিটি প্লেজ অভিযানটি চালানো হয়। AIpledge.india.ai.gov.in পোর্টালের মাধ্যমে নাগরিকেরা এআইকে নৈতিক ও দায়িত্বশীলভাবে ব্যবহারের প্রতিজ্ঞা করেন। এই অভিযানে মোট 2,50,946টা বৈধ প্রতিজ্ঞা সংগ্রহ করা হয়, যা গ্লোবাল স্টেজে ভারতবর্ষের এআই লিডারশিপের একটা উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। আজ যেহেতু দিনটা বিজ্ঞানকে উদযাপন করার, তাই এর পরের খবরটা মহাকাশ বিজ্ঞান নিয়ে। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের প্রায় অর্ধ শতাব্দী পর নাসা আরও একবার মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে চলেছে তাদের আর্টেমিস 2 মিশনের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে আগামী 6 মার্চ 2026-এর রকেট লঞ্চিংয়ের লক্ষ্য ছিল নাসার, কিন্তু রকেটের উপরিভাগে হিলিয়াম ফ্লোয়ের সমস্যা সৃষ্টি হওয়ায় 6 মার্চ তারিখটা বাতিল হয়েছে। 10 দিনের এই মিশনে রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্রোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হানসেন নামক 4 জন মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে রওনা দেবেন। তারা চাঁদ পেরিয়ে আরো 6,500 থেকে 9,000 কিলোমিটার দূরে যাবেন এবং চাঁদের অদৃশ্য দিকটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তারপর তারা সমস্ত ডেটা নিয়ে ফিরে আসবেন পৃথিবীতে। নাসা জানিয়েছে তাদের এই মিশনটা চন্দ্রপৃষ্ঠে মানবজাতির দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রথম ধাপ। বিজ্ঞানের বাংলা পরিভাষা, এই নিয়ে আমরা হোঁচট খাই বই কি। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস এবং কিছু চলতি বিজ্ঞানের পরিভাষা, এই নিয়ে শব্দবাজি সেগমেন্টে আসছে তন্ময়। ভালো করে খেয়াল করবেন আমি ঠিক কি করছি। আমি ঠিক এরকমভাবে শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। অম্লজান, উদজান, অম্লজান, উদজান। নিশ্চয়ই আপনি ঘাবড়ে গেছেন যে অম্লজানটা কি আর উদজানটাই বা কি। আসলে অম্লজান হলো অক্সিজেনের বাংলা আর উদজান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বাংলা। মানে আমি যে অম্লজান নিচ্ছি, উদজান ছাড়ছি, এই জান প্রাণ সবকিছুর সঙ্গে এই উদজান আর অম্লজান কেন হঠাৎ বাংলাতে বলছি আমি? তার কারণ এই যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে আজকে জাতীয় বিজ্ঞান দিবস নিয়ে আলোচনা করব। এই যে জাতীয় বিজ্ঞান দিবস, তার কারণ আসলে সিভি রামনের রামন ইফেক্ট আজকের দিনেই প্রথম প্রকাশিত হয়েছিল এবং তারপর সেখান থেকে ভারতের বিখ্যাত হওয়া ইত্যাদি। তো এই দিনটাকে যখন জাতীয় পর্যায়ে আলোচনা করা হয়, যখন সেটা নিয়ে রীতিমতো কাজ হয়, তখন খেয়াল রাখতে হবে বিজ্ঞান নিয়ে বাংলাতে যে কাজ হচ্ছে সেখানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং তার পরিভাষা, মানে ফিজিক্সকে যে পদার্থবিদ্যা বলা হচ্ছে বা মেকানিক্স হয়ে যাচ্ছে বলবিদ্যা, এই শব্দগুলোর ব্যবহার বাংলাতে যারা শুরু করেছিলেন তারা বাংলাতে বিজ্ঞান চর্চাকে আরও অনেক উৎসাহ দিতে চেয়েছিলেন। আর সেখানে কারা না ছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এমনকি মনে পড়ছে রাজা রাজেন্দ্র মিত্রের কথা। কারণ এই মানুষরা তাদের মতো করে ভাবনা চিন্তা শুরু করেছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে। আসলে ইংরেজদের হাত ধরে যখন বাঙালি তার মতো করে পড়াশোনা করছে, ইউরোপীয় আদব কায়দাতে এবং শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হচ্ছে, তখন বিজ্ঞান চর্চা হতে শুরু করলো কিন্তু ইংরেজিতে। তখনকার বাঙালির মনে হচ্ছিল আসলে ইংরেজিতে আমি জানছি, আমার নিজের ভাষা, বাংলা ভাষায় কি সম্ভব নয়? তখন ধীরে ধীরে বিভিন্ন পরিভাষার শব্দ তারা তৈরি করতে শুরু করেন। আর সেখান থেকেই এই ফিজিক্সকে পদার্থবিদ্যা বা রসায়ন হয়ে গেল, মানে কেমিস্ট্রি হয়ে গেল রসায়ন, এই শব্দগুলোর জন্ম হয় আর এই শব্দগুলো আমরা ব্যবহার করতে শুরু করি। আমরা যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, খেয়াল করে দেখবেন আমরা যখন জ্যামিতি করেছি, জ্যামিতি শব্দটা, বা যখন ত্রিকোণমিতি করেছি, ট্রিগনোমেট্রি বা ক্যালকুলাসের বাংলা, ভর আর ভারের পার্থক্য আমরা পরীক্ষা হলে লিখেছি, এই সব কিছুর পিছনে কিন্তু জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, তাঁদের অবদান রয়েছে এবং আরও অনেকের। এদের ভাবনা চিন্তার ফসল কিন্তু আজকে আমরা বাংলায় যখন বিজ্ঞান চর্চা করি আমরা এই শব্দগুলোকে ব্যবহার করি। এবার এখানে একটা মজার গল্প আপনাকে বলি। আমরা বিজ্ঞান শব্দটা যেমন ব্যবহার করছি তার সঙ্গে কল্পবিজ্ঞানও আমরা ব্যবহার করি। এই কল্পবিজ্ঞান আসলে সায়েন্স ফিকশনের বাংলা, কিন্তু এই শব্দটার জন্ম অনেকটা পরে হয়। প্রসঙ্গত
বাংলা ভাষায় প্রথম সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান গল্প যিনি লিখেছিলেন তিনি আচার্য জগদীশ চন্দ্র বসু, যদিও তখন তাকে বলা হতো বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান নির্ভর গল্প। এই কল্পবিজ্ঞান শব্দটার জন্ম দেন অদ্রিশ বর্ধন। তার নিজের একটা ম্যাগাজিন ছিল বা পত্রিকা ছিল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য, আর সেখানে তিনি প্রথম সায়েন্স ফিকশন তার বাংলা করলেন কল্পবিজ্ঞান। মানে এক হাতে যেমন বলতে পারি যে বিজ্ঞানের শব্দগুলো রয়েছে যা নিয়ে এখনো বাংলায় চর্চা হচ্ছে, বই লেখা হচ্ছে, অনেকে পড়াশোনা করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু রয়েছে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্পগুলো। তাই বিজ্ঞান আর কল্পবিজ্ঞান দুটোই পাশাপাশি রয়েছে একই সঙ্গে। যখন জাতীয় বিজ্ঞান দিবসে আজকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে একটু আলোচনা করলাম। এবার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে আলোচনা করছি শব্দবাজির এই বিভাগে, খুব স্বাভাবিক সেখানে বাংলা শব্দে যে মজার খেলা খেলবো সেখানে বিজ্ঞানের শব্দ থাকবে। আপনারা দূরদর্শনে দেখছেন শব্দবাজি, তাই দূরের একটা ব্যাপার অর্থাৎ দূরবীন, সেই দিয়ে আজকে আপনাকে একটা খেলা বোঝাই। দূরবীন এই শব্দটার এই অক্ষরগুলোকে আমি ভেঙে ছড়িয়ে দিয়েছি, দেখবেন খেয়াল করে। দ, বয়শূন্য র, ব, দন্ত ন, আর এই দীর্ঘ উ আর দীর্ঘ ই ভেঙে ছড়িয়ে দেওয়া, এই খেলাটার নাম ছড়া। তিনটে এরকম শব্দ, ছড়া খেলা তিনটে শব্দ, উপরের সারিতে বর্ণ আর নিচের সারিতে চিহ্ন আপনাকে দেখাচ্ছি। এই তিনটে শব্দ আপনাকে চিনতে হবে। আর তিনটে শব্দ চেনার পরে আপনাকে কি করতে হবে আপনি এতদিনে জেনেই গেছেন। ইমেলের মাধ্যমে আপনাকে উত্তর পাঠাতে হবে। যারা ঠিক উত্তর পাঠাবেন আমরা তাদের নাম সামনের সপ্তাহে জানাবো এবং ঠিক উত্তরটাও দেখাবো সামনের সপ্তাহে এই যত কাণ্ড সোশ্যাল মিডিয়ার শব্দবাজি বিভাগে। চলুন একবার দেখে নেওয়া যাক গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের নাম। সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করতে ভুলবেন না, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে, এবং জানাতে ভুলবেন না কেমন লাগছে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। আর সব থেকে বড় কথা, এই শব্দবাজি বাংলা শব্দের খেলা, বাংলা শব্দের মজার মজার গল্প আর বাংলা শব্দের মজাদার খেলা। দেখা হচ্ছে সামনের সপ্তাহে। এবারে কথা বলার পালা চিকিৎসা বিজ্ঞান নিয়ে। গত 5 ফেব্রুয়ারি কেরালার কোট্টায়ামের এমসি রোডের কাছে একটা পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় 10 মাস বয়সী শিশুকন্যা আলিন শেরিস আব্রাহাম। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও 12 ফেব্রুয়ারি আলিনকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। এই গভীর দুঃখের মধ্যেও আলিনের বাবা অরুণ আব্রাহাম এবং মা শেরিন অ্যান্ড জন একটা অসাধারণ সিদ্ধান্ত নেন। তারা চিকিৎসকদের কাছে আলিনের অঙ্গ দান করার প্রস্তাব রাখেন। এরপরেই কেরালা স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের মাধ্যমে আলিনের হার্ট ভালভ, লিভার, কিডনি এবং চক্ষু দান করা হয়। আলিনের লিভার পেয়ে 6 মাস বয়সী একটা শিশু কেরালার সবচেয়ে কম বয়সী লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্টের স্বীকৃতি পায়। আলিনের কিডনিও অন্য একটা শিশুর শরীরে প্রতিস্থাপিত করা হয়। অর্থাৎ আলিনের অঙ্গদানে একাধিক শিশুর জীবন বাঁচে। গত 15 ফেব্রুয়ারি রাজ্যের সর্বোচ্চ সম্মান দিয়ে মাল্লাপাল্লিতে সমাহিত করা হয় আলিনকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে আলিনের কথা উল্লেখ করে বলেন, গভীর দুঃখের মধ্যেও আলিনের বাবা মায়ের মহৎ সিদ্ধান্ত দেশের প্রত্যেক নাগরিকের হৃদয়ে সম্মানের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্ত তাদের উদার চিন্তাধারার প্রমাণ। এইবারে কথা বলি সাম্প্রতিক সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞানের ভূমিকা নিয়ে। গত 22 ফেব্রুয়ারি মেরাঠে ভারতের সবচেয়ে দ্রুতগতির মেট্রো এবং নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতাব্দীনগর স্টেশন থেকে তিনি ট্রেনগুলোর ফ্ল্যাগ অফ করেন এবং 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মেরাঠ নমো ভারত করিডোর সম্পূর্ণভাবে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। নমো ভারত ভারতের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম, যার ডিজাইন স্পিড 180 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অপারেশনাল স্পিড 160 কিলোমিটার ঘন্টা পর্যন্ত। এটা দিল্লি, জাহিদাবাদ, গাজিয়াবাদ, মেদিনীনগর এবং মেরাঠকে সংযুক্ত করে দিল্লি থেকে মেরাঠ যাত্রার সময় কমিয়ে প্রায় 55 থেকে 60 মিনিটে নামিয়ে আনবে। পাশাপাশি বর্তমান ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগতির মেট্রো হিসেবে স্বীকৃতি পেল মেরাঠ মেট্রো, যার সর্বোচ্চ অপারেশনাল স্পিড হতে চলেছে প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করা যায় এই দুটো প্রকল্পই লক্ষ লক্ষ যাত্রীর জন্য দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক পরিবহন ব্যবস্থার উদাহরণ হয়ে উঠবে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন ঘটাবে। আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আবেদন করেছিলাম তাদের তৈরি রেডি কন্টেন্ট আমাদের পাঠানোর জন্য। আমাদের আবেদনে সাড়া দিয়ে সাইবার ক্রাইম সচেতনতার উপর একটা শর্ট ফিল্ম পাঠিয়েছেন জীবনের রঙ্গমঞ্চ নাট্যশালা। রচনা ও নির্দেশনায় সমাপন চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন যারা, তাদের সচেতনতার জন্য ডিপ ফেক ফিল্মটি আসছে টিভির পর্দায়।
কি হয়েছে বলতো তোর? অনেকক্ষণ থেকে দেখছি চুপ করে বসে রয়েছিস, ব্যাপারটা কি বলতো? তোরা জানিস না, কাল রাত থেকে একটা ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেই ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু এই কাজটা আমি করিনি। তোরা বিশ্বাস কর, আমি এইসব কাজ করতে পারি না। অথচ তুই বল, এটা কিভাবে সম্ভব? এটাকে ডিফেক্ট বলে তা নয়, এআই ব্যবহার করে কারো মুখে অন্য কারো ছবি বসিয়ে দেওয়া আছে। তুই পুলিশকে জানিয়েছিস? তোর ক্যারিয়ারটা তো ধ্বংস হয়ে যাবে। স্যার আসবো? কে? ও হ্যাঁ, আসো। ভয় পাওয়ার কিছু নেই রিয়া, ওরা ঠিক সময় এসেছে। যত দেরি করবে ভিডিওটা ততই বেশি খারাপ হবে। স্যার, আমরা ওই লিঙ্কটাকে কোনোভাবে ব্লক করতে পারি? আরে আকাশ, আমরা অলরেডি অপরাধীর দোরগোড়ায় পৌঁছে গেছি আর লিঙ্কটাকেও ব্লক করে দিয়েছি। আমাদের আইপি অ্যাড্রেস সিস্টেম টোটাল সিস্টেমকে ব্লক করে নিয়েছে। এদিকে আসো, দেখো। এখানে শেষ। মনে রাখবে রিয়া, সাইবার অপরাধীরা তোমার সাহসের অভাবে বসে থাকবে। আজ তুমি যদি চুপ থাকতে, তোমার মতন 10টা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। আপনাদেরকে অনেক ধন্যবাদ স্যার, আজ আপনারা পাশে ছিলেন বলেই আজ আমার জীবন বেঁচে গেছে। ইন্টারনেটে যা দেখছেন আজ তা সর্বদাই সত্যি। আপনারা কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হন, আপনারা কি চুপ থাকবেন না। পুলিশে জানান, আমরা সর্বদাই আপনাদের সাথে। এবার আসি খেলার প্রসঙ্গে। টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে যথেষ্ট কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে টিম ইন্ডিয়া। আপাতত সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের বাকি দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচই জিততে হবে এবং তারপরেও টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচগুলোর ফলাফল এবং অন্যান্য দলগুলোর নেট রান রেটের দিকে। 2024 সালের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার কাছেই হারতে হয়েছিল সাউথ আফ্রিকাকে। এবার সেই হারের বেশ ভালোভাবেই প্রতিশোধ নিল ক্যাপ্টেন এইডেন মার্ক্রামের প্রোটিয়া বাহিনী। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট ভক্তরা বিরাট কিং কোহলি এবং রোহিত হিটম্যান শর্মার অনুপস্থিতি সাংঘাতিকভাবে অনুভব করছেন। বিনোদনের দুনিয়ার দিকে চোখ রাখলে জানা যাচ্ছে আপাতত গোটা ভারতবর্ষ অপেক্ষা করছে ইয়াশ অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা টক্সিক এবং রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার মুভির সিকুয়েল ধুরন্ধর 2 এর মেগা ক্ল্যাশকে দেখতে। কারণ এই দুটো ছবি আগামী মাস অর্থাৎ মার্চের 19 তারিখে মুক্তি পেতে চলেছে। একদিকে যেমন রয়েছে রকিং স্টার ইয়াশের স্টার পাওয়ার, তেমনি অন্যদিকে রয়েছে রণবীর সিং ও আদিত্য ধর জুটির ফ্র্যাঞ্চাইজি ভ্যালু। এবার দেখার শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জেতে। বিনোদনের কথা যখন হচ্ছেই তখন কথা বলতেই হয় অভিনেতা গায়ক গীতিকার পীয়ূষ মিশ্রার ইন্ডিয়া ট্যুর নিয়ে। ভদ্রলোক আজ আমাদের কলকাতা শহরে উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যে 7টা থেকে সায়েন্স সিটির কনভেনশন সেন্টারে পারফর্ম করবেন মিশ্রাজি। এবার আলোচনা করা যাক সাহিত্য নিয়ে। গত 20শে ফেব্রুয়ারি বাংলা সাহিত্য জগতে এক নক্ষত্রের পতন হলো। বিদায় নিলেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি অবশ্য তার শঙ্কর ছদ্মনামে বেশি বিখ্যাত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শঙ্কর স্যার। জীবদ্দশায় ভদ্রলোকের সাহিত্য জীবন ছিল একের পর এক মনোমুক্ত দিয়ে সাজানো। 1955 সালে তার প্রথম বই কত অজানারে প্রকাশিত হয়। তারপর থেকে দশকের পর দশক ধরে নিজের লেখনীর মাধ্যমে পাঠকদের মুগ্ধ করে রেখেছিলেন শঙ্কর। ওর লেখা চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জনঅরণ্যের মতো বিখ্যাত উপন্যাসগুলো পরবর্তীকালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়। উত্তম কুমারের মতো সুপারস্টার অভিনেতা এবং সত্যজিৎ রায়ের মতো জগৎবিখ্যাত পরিচালকও শঙ্করের লেখায় কাজ করেছেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের উপর সুনিবিড় গবেষণামূলক গ্রন্থও লিখেছেন এই মানুষটা। সাহিত্য আকাদেমি পুরস্কার থেকে বঙ্কিম পুরস্কার, জীবদ্দশায় নানান রকমের পুরস্কারে সম্মানিত হয়েছিলেন শঙ্কর। 2019 সালে শহর কলকাতার শেরিফও হন তিনি। ফলে বলাই যায় যে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সাহিত্যে একটা যুগের অবসান হলো। তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শঙ্কর স্যারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এরপর একটু অন্য বিষয়, শীত পেরিয়ে আমরা উপভোগ করছি বসন্তকাল।
বসন্তকালে আপামর বাঙালির সব থেকে বড় উৎসব রঙের উৎসব আসছে সামনে। আগের প্রজন্মের কাছে তা কেমন ছিল, এখনকার প্রজন্ম জেনজিরাই বা কিভাবে পালন করছে দোল, এই নিয়ে মজার সেগমেন্ট লাফালাফিতে আসছে বং শর্টস শুভম। রং খেলা হতো আমরা যখন ছোট ছিলাম তখন। সে এমন রং মাখতাম যে স্নান করবার পরেও রং যেত না। একবার ছোটবেলাতে রং খেলার পরে পাশের বাড়ির অমেয় কাকু ওর ছোট ছেলে বান্টি ভেবে আমাকে তুলে নিয়ে চলে গেছিল। 4 দিন পরে সাবান মেখে যখন একটু পরিষ্কার হলাম তখন বাড়িতে ছেড়ে দিয়ে গেল। বডিতে কালার অ্যাপ্লাই করার আগে আমি একটুখানি কোকোনাট অয়েল মেখে নেবো, গালে সানস্ক্রিন লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি বেশি কালার ইউজ করলে তো আমার গালে পিম্পল বেরিয়ে যায়। সমাজ বলে সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে আই লাভ ইউ। আমরা জানি সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে দোলের দিনে বন্ধুদের থেকে শোনা, একবার বাড়ির বাইরে আয়, বিশ্বাস কর তোকে রং লাগাবো না। ওরে বাবা, যতবার বিশ্বাস করেছি ততবার রঙে চান করিয়েছে। সোসাইটিতে পার্টি হবে, ডিজে আসবে, রেন ড্যান্স হবে, হোয়াইট কুর্তা এন্ড পাজামা, আই থিঙ্ক দ্যাট উইল গো পারফেক্টলি উইথ দ্য হোলি ভাইব। রং খেলার আবার কোনো স্পেশাল জামা কাপড় হয় নাকি? ঢং যত। আরে বাবা, পুরনো ছেঁড়া জামা কাপড় পরে রং খেলেছি ছোটবেলাতে। একবার তো ওই টেবিল মোছার নেতা পরেই চলে গেছিলাম। এসে যায় সেই তো বন্ধুরা খুলেই দিত। আমাদের এখানে ক্রিয়েটিভ ভাবে রংটা খেলতে হবে। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আপলোড করতে হবে, তো ভাবছি হাতের এখানে ব্লু কালার দিয়ে শঙ্খ ঘোষের কবিতা লিখে দেবো। রং মাখে এখন ইকো ফ্রেন্ডলি। আরে ইকো ফ্রেন্ডলি রং মেখে তো আমরাও বড় হয়েছি। হ্যাঁ, দোলের দিনে এমনি রং শেষ হয়ে গেলে গায়ে কাদা মাখিয়ে দিত। বেশি কালার কেনার তো কোনো দরকার নেই। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের তো ইনস্টাগ্রামে ছবিটা আপলোড করতে হবে, সেখানে তো ফিল্টার আছে, ইউজ করে নেবো, দ্যাটস ইট। একবার তো ঘন্টুকে খালি গায়ে নিয়ে আসা হলো, তারপরে বন্ধুরা মিলে ওর সারা গায়ে পুরো জামিনী রায় করে দিয়েছিলাম। ঘন্টুর বাবা আমাদেরকে ডেকে বকছেন, এই এরকম কেন করলে ঘন্টুর সঙ্গে? বললাম কাকু আর 2 দিন পরেই বসে আঁকা প্রতিযোগিতা হবে, সেই জন্য একটুখানি প্র্যাকটিস করে দিচ্ছিলাম আর কি। হোয়াট ডু ইউ মিন? তোদের কাছে ডিএসএলআর নেই? ডিএসএলআর ছাড়া আমরা দোল খেলবো কেমন করে? আরে বাবা, স্টোরি দেবো, রিল বানাবো, ডিএসএলআর নেই না, এইভাবে দোল খেলা যায় না। সরি, আমি পারবো না, আই এম আউট। আরে বাবা, দোল বলতে শেখ, দোল খালি হোলি হোলি করে যাচ্ছে। সারা জীবন কারুর হতে পারবি না, খালি এদিক ওদিক দুলেই যাবি, তাই দোল দোল হোলি কিচ্ছু হবে না। ছুটি নেই, অফিস যেতে হবে, এথনিক ওয়্যার পরে আসতে হবে সেদিনকে। আবার বসের গালে আবির লাগাবো, ভাবছি একটুখানি আবিরের সঙ্গে তেলও লাগিয়ে দেবো, তাতে যদি প্রমোশনটা পাই। জীবনে অনেক পাপ কাজ করেছি, কিন্তু কখনো গালে আবিরের ডিজাইন করে সেলফি আপলোড করিনি। ছোটবেলায় বন্ধুরা মুখের একটা সাইড পার্পেল আর একটা সাইড রেড করে দিত, ধুলে মনে হতো যে টমেটোর চাটনির মধ্যে বেগুন পোড়া মিশে গেছে। আমি আর রং টং খেলি না। কোনেনিকা বলেছিল সারা জীবন আমার সঙ্গে রং খেলবে, তারপর নিজেই রং রং খেলবো। দোলের দিনের খাবার মানে হচ্ছে রং খেলবার পরে জমিয়ে দুপুর বেলাতে খাসির মাংস আর ভাত, তারপরে 1 গ্লাস ভাং। সে কি বলবো, ভাং খাওয়ার পরে তো একবার আমি হংকং এ চলে গেছিলাম। সত্যিকারের নয়, ভাবছিলাম। আচ্ছা, আমাদের দোল স্পেশাল মেনুটা কি? মাটন রাইস। আমি কিছু বলতে চাই না, না মানে তোরা যদি রাজি থাকিস, আমি আমার জন্য বলছি না, মানে তোরা যদি সবাই রাজি থাকিস তাহলে একটু ভাং। আই ডোন্ট মাইন্ড। দেখুন, সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন ডিরেক্টলি, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট আপনারা কিভাবে করবেন? তার জন্য আপনাদের মেইল করতে হবে ddbanglasocialmedia@gmail.com এ। সঙ্গেই আপনারা পাঠাতে পারেন কিন্তু আপনাদের কন্টেন্টও, যেমনটা আজকে দেখানো হলো। আপনার কন্টেন্টও কিন্তু পরের অনুষ্ঠানে থাকতে পারে। ফিরে আসছি ঠিক একই সময়ে পরের সপ্তাহে। দেখতে ভুলবেন না যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। আর বিভিন্ন আপডেটের জন্য আমাদের ফলো করে নিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। নমস্কার।